হ্যাঁ, পিনাকি মন্দির, হ্যাঁ কেমন হয়? মসজিদ ওরা ভেঙে ফেলে, মসজিদ থাকবে না, আমি চাই একটা মন্দির হোক ওই জায়গায়। মন্দির ভাঙলে তো আমরা বলবো যে মন্দির ভাঙতেছে। সর্বশেষ আপডেট কি 32 নম্বরে? না, ভাঙাভাঙি চলতেছে। কয়েকটা জিনিস হচ্ছে, ভিতরে আগুন লাগাই দিছে, তো আগুন মধ্যে তো ভাঙা মুশকিল। আর আরো অনেক বুলডোজার এবং এক্সকাভেটর চলে আসছে। তো আর ভিতরে লোকজন অনেক, ওদেরকে না সরাইলে ওগুলো জিনিসপত্র যদি ভেঙে আবার উপরে পড়ে তাহলে তো সমস্যা। তো যাই হোক, এই সব মিলে চলছে, চিন্তার কোনো কারণ নাই। সে রাত্রে সাফা হয়ে যাবে আর কি, রাত্রের মধ্যে সাফা হয়ে যাবে। এখন আমরা কি করব, ওই জায়গায় আমরা কি করব? তো আমি তো একটা প্রস্তাব দিচ্ছি যে ওইখানে 2013 সালের 5ই মেতে যে সমস্ত শহীদ শাপলা চত্বরে শহীদ হয়েছেন তাদের স্মৃতিতে একটা মসজিদ করা যায় কিনা, আলেমদের সাথে কথা বলতে হবে। আর কি কি করা যায়, অনেকে বলছে স্মৃতিসৌধ করা, অনেকে আবার বলছে যে দাদা আমার একটা খুব ভ্যালিড একটা পরামর্শ আছে। এটা করলে এটা টিকে থাকে। মসজিদ ওরা ভেঙে ফেলে, মসজিদ থাকবে না, আমি চাই একটা মন্দির হোক ওই জায়গায়। তাহলে কাজ করবো, মন্দির ভাঙলে তো আমরা বলবো যে মন্দির ভাঙতেছে। আচ্ছা, তাহলে এক কাজ করা যায়, একটা শিব মন্দির করা যায়। শিব পিনাকি মানে তো শিব, জানো তো? হ্যাঁ, শিব মন্দির করা যায়। প্রস্তাব দিয়ে দাও আর ইলিয়াস প্রস্তাব দিলে হয়ে যাবে। হ্যাঁ, পিনাকি মন্দির, হ্যাঁ কেমন হয়? ভালো না? মানে ওই হাসিনা যেভাবে চিন্তা করে আসলে এইভাবেই চিন্তা করতে হবে। ওই যে দেখলেন না যে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে হবে, এটা আবার ছবি তুলতে হবে যেন বলা যায় ট্রাম্পের ছবির উপরে হামলা করছে। এই জন্য মন্দির হইলে বলতে হবে যে এই দেখো, ইন্ডিয়াতে বলতে হবে দেখো হাসিনা এখন মন্দির ভাঙা শুরু করছে। তাহলে কি পিনাকি মন্দির হবে? পিনাকি ভট্টাচার্য না, পিনাকি মানে তো শিব মন্দির একটা করা যেতে পারে। শিব মন্দির জয়যুক্ত হয়েছে। দাদা, এই যে আপনি যখন ছিলেন আমরা কয়েকটা প্রসঙ্গের কথা বলছিলাম, এই প্রসঙ্গটা আমি একটু শেষ করতে চাই, আর বেশি লম্বা করতে চাই না। যে ধরেন আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু ধরেন এখনো সেই 2008-এর যে আগের রাজনীতি, মানে 2008 সালের আগের যে পুরাতন রাজনীতির ওই ফর্মেটেই ভাবছি অনেক কিছু। আমার মনে হয় এই যে পরিবর্তন যাতে হচ্ছে, মানুষ যে এখন বাংলাদেশের গণমাধ্যমের চেয়ে অনলাইনের উপরে ডিপেন্ডেন্ট, সোশ্যাল মিডিয়ার উপরে অনেক বেশি নির্ভরশীল, অনেক বেশি ট্রাস্ট করে, এই জায়গাটা ধরেন এখন এই যে আমি যদি বলছি যে আওয়ামী লীগের সহযোগী এবং অনুরাগীদের কোনো অনুকম্পার সুযোগ নাই আর না, আমাদের একদমই নাই। কারণ আমরা তো 6 মাস দেখলাম ওদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই। ওরা যে ক্ষমা চাবে, ওরা যে বুঝবে যে আমরা ভুল করছি, এই জিনিসটা তোদের মধ্যে নাই, কোনো রিমোর্স নাই। তো সেই জায়গাটায় কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? কারণ বিভিন্ন জেলায় ধরেন এখনো অনেকেই ধরেন আওয়ামী লীগের নেতা হয়ে, বিএনপি নেতা হয়ে গেছে, কেউ জামাতের নেতা হয়ে গেছে, নানাভাবে এদেরকে তারা শেল্টারে ঢুকে তারা আবার আগের অ্যাক্টিভিটিতে চলে গেছে। আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের সাংবাদিকরা কিন্তু খুব কৌশলে ছাত্রদের মধ্যে ভেজাল লাগাচ্ছে। প্লাস আজকে যে সেনাবাহিনীর সেখানে হঠাৎ করে গেল, কার নির্দেশে গেল, সেটারও একটা তদন্ত হওয়া প্রয়োজন নিশ্চয়ই। আপনি বলেন না, আমি তো ইলিয়াসের সাথে ওই লাইভে বলছি যে সেনাবাহিনী 8 টু সিভিল পাওয়ার এখানে ডেপ্লয়েড আছে। সো আমি নিশ্চিত হয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা সরকার থেকে সেনাবাহিনীর কোনো সাহায্য চাওয়া হয়নি। তো সেনাবাহিনী নিজ উদ্যোগে গেছে, এটা ওয়াকারের নির্দেশে গেছে। ওয়াকারকে ব্যাখ্যা দিতে হবে কেন সেনাবাহিনীকে তারা এখানে পাঠাইছে। তবে সেইখানে যে সেনা অফিসার এবং সৈনিকেরা ছিল তারা যথেষ্ট যৌক্তিক আচরণ করছে এবং তারা ফিরে গেছে কোনো ঝামেলা না করেই। তো আমরা ধন্যবাদ জানাই ডেফিনেটলি এখানে কোনো ঝামেলা না করার জন্য। আমরা পুলিশকে ধন্যবাদ জানাই, কারণ পুলিশ ওইখানে কোনো ঝামেলা করেনি এবং তারা ছাত্র জনতার উপস্থিতির পরে এখান থেকে সরে গেছে জায়গা ছেড়ে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আর নতুন রাজনীতির কথা যেটা বললেন, যে দেখেন পুরনো দলগুলো পুরনো রাজনীতি করবে, কারণ পুরনো দিনের মানুষ তো ওনাদের চিন্তা ইয়ে করতে পারবে না। নতুন রাজনীতি যে কিরকম হতে পারে এটা ওনাদের ধারণার মধ্যে নাই। হ্যাঁ, তো আমরা ওনাদেরকে সাপোর্ট করতে চাই, ডেফিনেটলি সাপোর্ট করতে চাই। আমাদের যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে তারা আমাদের সম্পদ, এটা মনে রাখতে হবে। আমি সবসময় তাদেরকে রেসপেক্ট করি, কিন্তু তাদেরকে তো জনগণের আকাঙ্ক্ষা, জনগণের অ্যাসপিরেশন, যে বাচ্চারা রক্ত দিল তাদের আকাঙ্ক্ষাটাকে তো ধারণ করতে হবে। তারা যদি ধারণ করতে না পারে তাহলে তো মুশকিল, তাহলে নতুন রাজনীতি দাঁড়াবে। আমরা কিন্তু ওনাদেরকে হেল্প করতে পারি যে কিভাবে করা যায়, কিভাবে ন্যারেটিভ তৈরি করতে হবে, কিভাবে
জনগণের সাথে কমিউনিকেট করতে হবে, কিভাবে রাজনৈতিক কর্মসূচি তৈরি করতে হবে। আমাদের লক্ষ্য যদি হয় চারটা, আমি তো চারটা বলছি। এক, আওয়ামী রাজনীতি বাংলাদেশে চিরতরে নিশ্চিহ্ন করতে হবে। ভারতীয় আধিপত্যবাদ, এটার ধ্বংস করতে হবে বাংলাদেশে। 3 নাম্বার হচ্ছে বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই। আর 4 নাম্বার বাংলাদেশের রাষ্ট্র এবং সমাজে ইনসাফ চাই। আমার চারটা ভেরি সিম্পল চাওয়া। এই চারটা চাওয়াতে যেই রাজনৈতিক দলগুলো আসবে আমরা সবাই তাদেরকে হেল্প করবো। হ্যাঁ, কারণ আমাদের সবারই তো চাওয়া এরকম একটা বাংলাদেশ, যেই বাংলাদেশে এই চারটা জিনিস থাকবে। আমরা ডেফিনেটলি, আমার মনে হয় কনক, ইলিয়াস কেউই এটাতে আপত্তি করবে না যে রাজনৈতিক দলগুলো, বৃহৎ রাজনৈতিক দলগুলো আমাদের এই এজেন্ডাটাকে তাদের কমন এজেন্ডা হিসেবে নেবে, তাদের সাথে আমরা থাকবো। এবং দাদা 5ই আগস্টের পরে এই যে 5ই ফেব্রুয়ারি, ঠিক 6 মাসের মাথায় ছাত্র জনতা আবার যাদের যে শক্তি দেখালো, তাদের যেই স্পৃহা দেখালো, তাদের যে ফ্যাসিস্ট বিরোধী যেই অবস্থানটা নিল, আমার মনে হয় যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দল এই বিষয়টাকে ধারণ করা উচিত। আমাদের জেলা, উপজেলা, থানায় যারা বিগত 16 বছরে ক্ষমতা দেখিয়েছে তাদেরকে ধরে ধরে থানায় দেওয়া উচিত, তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। এবং যারা জেলে আছে তারা টেলিফোনে, ভাই জেলখানা থেকেই তারা নির্দেশ দিচ্ছে বিভিন্ন জায়গায়, আপনি নিশ্চয়ই অবগত আছেন, সালমান এফ রহমান থেকে শুরু করে অনেকেই। এই জায়গাগুলো নিয়ে আমরা কি করতে পারি, আমি মনে করি তাদের আইনের মুখোমুখি করা উচিত। এবং গতকাল আমাকে সেনাবাহিনীর একজন মেজর বলছিলেন যে ভাই, আমরা অনেক চাঁদাবাজকে, আওয়ামী লীগের অনেক অপরাধীকে ধরে দিচ্ছি, কিন্তু তারা পরের দিনই জামিন পেয়ে যাচ্ছে। তাদের ব্যাপারে এক ধরনের বিশেষ অনুকম্পা আমরা দেখছি। আপনার একটা মন্তব্য নিতে চাই। আমি আরেকটা বিষয় একটু বলতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূসের সরকার, এই যে 6 মাস পরে আবার ফুসে ওঠা ছাত্র জনতার আবেগকে যে গুরুত্ব দিয়েছে, তার একটা প্রমাণ রাখতে হবে। প্রমাণটা কি? আগামী কালকে একটা এক্সিকিউটিভ অর্ডার জারি করতে হবে যে কোন সরকারি অফিসে শেখ মুজিবের কোন ছবি থাকতে পারবে না। আমরা দেখেছি ওয়াকারের অফিসে আছে শেখ মুজিবের ছবি, এমনকি ক্যান্টনমেন্টের মধ্যেও শেখ মুজিবের মুরাল টুরাল আছে। সমস্ত কিছু অপসারণ করতে হবে এবং এটা এক্সিকিউটিভ অর্ডার কালকেই দিতে হবে। কারণ কালকে ক্যাবিনেট মিটিং আছে সকালবেলা। ক্যাবিনেট মিটিং এ কালকে অবশ্যই একটা এক্সিকিউটিভ অর্ডার জারি করতে হবে, ক্যাবিনেটের একটা অর্ডার জারি করতে হবে। প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান, প্রত্যেকটা সরকারি দপ্তর থেকে শেখ মুজিবের সমস্ত ছবি অপসারণ করতে হবে। খুবই খুবই ভালো একটা ঘোষণা। ইলিয়াস, আপনি কিছু যোগ করতে চান? আনমিউট করেন। আপনার সুধা সদন থেকে শুরু করে আরো যা যা আছে, যে যে জায়গাগুলো, এগুলো আমার মনে হয় ধূলিসাৎ করে দেওয়া উচিত। ইলিয়াস, সুধা সদন ওয়াজেদ মিয়ার বাড়ি, এটা শেখ হাসিনার না। ওয়াজেদ মিয়া তো ভালো লোক, মানে ওয়াজেদ মিয়া সারা জীবন শেখ হাসিনার মতো একজন দাজ্জাল, একটা খাইস্টা মহিলার সাথে ঘর করে কি যন্ত্রণা পোহাইছে, তার স্মৃতিটা থাকুক। ওয়াজেদ মিয়া আসলে কারণ ওয়াজেদ মিয়া যে পরিমাণে কষ্ট ভোগ করছে, ওরা জাহান্নামে আর কোনো কষ্ট আল্লাহ দিবে না। ওর কষ্ট আল্লাহ দুনিয়া থেকে ভোগ করায় নিয়ে গেছে। এরকম এক জিনিস যদি নাকি থাকে কারো ঘরে, তাহলে ওর অবস্থা শেষ। এবং দাদা, আরেকটা প্রসঙ্গ বোধহয় আসা উচিত যে আমাদের আওয়ামী লীগের ধরেন 16 বছরে যেসব অনেক সাংবাদিক, অনেক লেখক, বুদ্ধিজীবী যারা আওয়ামী লীগের এই দুঃশাসনকে নানা কৌশলে সমর্থন করে গেছে, এই বইমেলা, তাদের বই নিষিদ্ধের কথা বলছি না, কিন্তু তারা আবার ধরেন বই টই লিখে নানা রকমের ফন্দে ফিকির করতেছে, তাদেরকে আমাদের আসলে বয়কট করা উচিত। আজকে তো মাহমুদ ভাই তো একটা খুব চমৎকার একটা কলাম লিখছে, গিরগিটি সাংবাদিকতা। হ্যাঁ, এই যে জয় মামুন এখন বিএনপি প্রেমী সেজে গেছে, এবং হবে কিন্তু। এবং আমি রাজনৈতিক দলগুলোকে বলতে চাই যে আপনাদের তো যাওয়ার দরকার নাই ওদের কাছে। আপনারা তো চেনেন কারা লড়াই করছে, কারা সংগ্রাম করছে, কারা নির্যাতিত হয়েছে, এবং কারা ফ্যাসিবাদের দালাল ছিল। ওদের থেকে দূরে থাকেন, এটা আমার স্বনির্বন্ধ অনুরোধ। এদের থেকে দূরে থাকেন, দরকার নাই ওদের কাছে যা। ওরা আপনার কিছু অ্যাড করবে না, আপনার বরং ইমেজ নষ্ট হবে। কেউ যদি দালাল সাংবাদিকদের কাছে, দালাল লোকদের কাছে, দালাল প্রফেসরদের কাছে, দালাল বুদ্ধিজীবীদের কাছে যায়, তাহলে আপনার ইমেজ নষ্ট হবে। আপনার জনগণের ইমেজ দরকার, জনগণের সমর্থন দরকার। জনগণের সমর্থন তাদের সাথে আছে যারা এই লড়াই এতদিন ধরে ছিল। হ্যাঁ, আমি এই সুযোগে বলি আর কি, নিশ্চয়ই কনক, ইলিয়াস দুইজনেই লক্ষ্য করছে যে বিএনপির একটা অংশ, সবাই না, আমার পিছনে লাগছে গত কয়েকদিন ধরে আর কি, নানা ধরনের প্রচারণা, এটা সেটা,
মেয়ার ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি শুরু করছে। আমি বলতে চাই কি যে করে লাভ নাই। হ্যাঁ, মানে করতে পারেন আপনারা, করতে পারেন, এটা আপনাদের ক্ষতি, আপনাদের ক্ষতি। মানে ধরেন আমরা তো শত্রু না, আপনার বিএনপিরও শত্রু না, আমরা জামাত ইসলামের শত্রু না, আমরা ফ্যাসি বিরোধী যে কোনো রাজনৈতিক দলের জনগণের শত্রু না। আমরা একই সাথে লড়াই করছি, আপনারা আমার আপনজন। কিন্তু আমাদের ডেফিনেটলি কিছু ডিফারেন্স থাকবেই, আমাদের চিন্তার ডিফারেন্স সবার, আমাদের এই তিনজনেরও ডিফারেন্স আছে, কিছু কিছু জায়গায় ঐক্য আছে, কিন্তু অনেক জায়গাতেই ডিফারেন্স আছে, থাকবেই। আমরা ডিফারেন্স নিয়ে এক জায়গায় কাজ করি, কিন্তু আপনারা যদি আওয়ামী লীগের মতো কাজ করেন তাহলে তো খুবই মুশকিল। দাদা, এই যে আপনি নিশ্চয়ই এটা জানেন যে বিএনপির একটা অংশ মনে করে যে আমরা তো ক্ষমতায় যাচ্ছি, তো বিরোধী দল কে হবে, বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ আসলে খুব ভালো হইতো আমাদের জন্য রাষ্ট্র পরিচালনায়, এইরকম হ্যাঁ একটা অদ্ভুত ভাবনা তাদের মাথায় হ্যাঁ আছে। হ্যাঁ, এই ইলিয়াস, একই চিন্তা কিন্তু ভাই এই যে জিয়াউর রহমান করছিলেন কিন্তু, হ্যাঁ, যে একটা ভালো একটা গঠনমূলক একটা রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য এই হাসিনাকে আনার এই পরামর্শ দিয়েছিলেন। যতটুকু জানি ওই যে এই শাহ মুয়াজ্জেম কি ওই যে প্রধানমন্ত্রী ছিলেন শাহজিৎ শাহজিৎ শাহজিজ শাহজিজ এই পরামর্শ দিয়েছেন, তার পরামর্শে তিনি এটা নিয়ে এসেছিলেন। কোন একটা আর বইতে একটা কারণ আছে, আর একটা কারণ আছে, বিএনপি মনে করে যে বাংলাদেশে ইসলামপন্থীদের একটা উত্থান হয়েছে এবং ইসলামপন্থী রাজনৈতিক দল, ইসলামপন্থী জনতা একটা শক্তি সঞ্চয় করেছে, এইটা ভবিষ্যতে তারা ম্যানেজ করতে পারবে না। তো ম্যানেজ করার জন্য আওয়ামী লীগকে দরকার। হ্যাঁ, এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা। এই ভুল অ্যাজাম্পশনের উপরে দাঁড়ায় তারা সমস্ত অ্যাকশন গুলো নিচ্ছে, এবং সেই কারণে তাদের রাজনীতিটা ভুল হচ্ছে। এটা ধরায় দেওয়া আমাদের কর্তব্য। এবং আমরা মনে করি যে ওই 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 ন্যারেটিভটা আওয়ামী ন্যারেটিভ, ওই ন্যারেটিভটা ইন্ডিয়ান ন্যারেটিভ, এবং সেই জন্য আমরা সতর্ক করতে চাই যে ওর মধ্যে ঢুকেন না। ওর মধ্যে ঢুকলে আপনার রাজনীতি তো যাবেই, দেশের বিপদ হবে। ধরেন বিএনপির মতো একটা রাজনৈতিক দল, এই দল যদি দুর্বল হয়ে যায়, যথেষ্ট দুর্বল হয়েছে এই আওয়ামী শাসনে, এই দল যদি দুর্বল হয়ে যায় তাহলে তো তার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা বিপদ। তা তো এই অবশ্যই। জিনিসটা ওরা বুঝতে পারতেছে না। হ্যাঁ, আমরা তো চাই না বিএনপি দুর্বল হোক, আমরা চাই বিএনপি সবল থাকুক। এবং দাদা, তারেক রহমান সাহেব যে ভাবনায় ভাবছেন বা ওনার বক্তব্যে আমরা যে রিফ্লেকশনটা দেখি, এই রিফ্লেকশনটা কিন্তু মাঠে যারা আছেন, মানে যারা তার দলের তারা তো ক্যারি ফরওয়ার্ড করতেছে না, আলাদা তো, কমপ্লিটলি আলাদা তো, completely আলাদা। দেখতেছেন না? হুম, হুম, হুম। মানে তারেক রহমান যেই ভাইব নিয়ে আসতেছে তার বক্তৃতাতে, তার বক্তব্যে, আর মাঠে তো আওয়ামী লীগ হয়ে গেছে সব। হুম। হ্যাঁ, জাতীয়তাবাদী লীগ হয়ে গেছে তো, তাদের আচার আচরণ বলেন, কথাবার্তা, সবকিছু, ন্যারেটিভ, সবকিছু। জামাতে ইসলামকে গালাগালি, আল বদর বলে গালাগালি, আল বটর বাহিনী বলে আর যে গালাগালি। হ্যাঁ, জামাতকে দেখতেই পারে না। হ্যাঁ, মানে কনফিডেন্স থাকা ভালো, আবার এতটা ওভার কনফিডেন্স আবার সমস্যা করবে আর কি। 91 সালে আওয়ামী লীগের যেটা হয়েছিল, মানে আমার মনে হয় যে আরেকটু স্লোলি ভাবা উচিত। ইলিয়াস, আমার অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার শেষ মন্তব্য নিতে চাই, তারপর পিনাকিদার মন্তব্য নিয়ে আমার অনুষ্ঠান শেষ করবো। আমার আচ্ছা, আমি একটু ইলিয়াসকে বলি, ইলিয়াস বইটা পড়ছো, ফুলকুমারী পড়ছো? না দাদা, আমি তো ওই যে বিডিআর নিয়ে এত ব্যস্ত, আমি ওইটা এখনো পড়তে পারি নাই। আমার ইলিয়াস পড়া শেষ করলে অর্ডার দিছি, আসতেছে। আচ্ছা, পড়া হইলে তাহলে আমরা একটা শো করবো। হ্যাঁ, পড়া হওয়ার পরে আপনার বইটা নিয়ে আমরা অলরেডি আপনার এটা নিয়ে আমরা দুইজনই কথা বলতেছিলাম যে আপনার এটা নিয়ে আমরা একটা শো করবো। আমি অলরেডি তাদেরকে বলছি যে আমরা এটা নিয়ে একটা শো করবো, আলোচনা করবো বিস্তারিত ভাবে। তো ইলিয়াস, আপনার শেষ মন্তব্যটা একটু শুনি। এখন করণীয় কি? এই যে নতুন একটা সুযোগ, এই সুযোগকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? সরকারের করণীয় কি? বিরোধী রাজনৈতিক অন্যান্য দলগুলোর করণীয় কি? আমি শেষ করি আওয়ামী লীগের দিয়ে, বাকি কথা দাদা বলুক। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ভাই, আপনারা এই দেশের মানুষ, আপনাদের এই যে আমরা হাসাহাসি করছি, দাদা আজকে বলছিল যে আমি খুব খুশি, আসলেই খুশি, খুব খুশি। আপনাদের যে কোনো ধরনের এই ধরনের ক্রাইসিসে আমি সবসময় খুশি, কারণ আপনারা এই দেশে আজ পর্যন্ত যত বড় বড় ধরনের, যত মানে আর্টিফিশিয়াল যেই হত্যাকাণ্ডগুলো করা হয়েছে, সেটা সেই গান পাউডার থেকে শুরু করে ওই পিলখানা, তারপরে আন্দোলন, হেফাজত, সব জায়গায় নির্মম রসিকতা করেছেন। এই শেখ হাসিনা সংসদে বসে নিজের চোখে দেখেছে, আমি তো তখন ঢাকায়, আমি একদম ভোর 4টা থেকে আমি এই হেফাজতের মাঠে, আমি নিজের চোখে দেখেছি পাশের থেকে লোকগুলি খেয়ে মারা যাচ্ছে। আমি শেষ ছিল আমি লাইভ, আমাদের 21 টিভি বন্ধ করে প্রায় 2-3 ঘন্টা সেদিন বন্ধ ছিল, কনক ভাই মনে আছে নিশ্চয়ই। তো
তারপরের দিন শেখ হাসিনা সংসদে গিয়ে বলল যে ওরা রং মেখে তারপরে শুয়েছিল, একটা ক্যাজুয়ালিটি হয় নাই। এত নির্মম রসিকতা কোনো মানুষ করতে পারে? তো আওয়ামী লীগের জন্য আমাদের ভেতরে কিন্তু মায়া আছে। আমাকে দিয়ে হাসিনা যেটা করেছে সেটা ইভেন আওয়ামী লীগের অনেক মানুষ, আপনারা যাকে তাকে ভালোবাসেন, তারাও পারবেন না। এ যে ধরনের মানে নিষ্ঠুর আচরণ করে, এটা আপনাকে দিয়েও সম্ভব না। তো আমরা শুধু এইটুকুই বলতে চাই যে এই দেশের রাজনীতিকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে শেখ হাসিনা। জিয়া মুজিবুর রহমান খারাপ ছিল না ভালো ছিল সেটা নিয়ে আলোচনা করতে গেলে ওই দাদার একটা বই আছে, ওইখানেই শুনেন। এই যে এখন বলে না, আজকালকে একটা পোস্ট দেখলাম, সে পোস্টের মধ্যে লেখা হচ্ছে যারা নাকি বীরাঙ্গনা ছিল ৭১-এর সময়, যারা নাকি মানে ইয়ে হয়েছিল, যাদের কোনো পরিচয় ছিল না, এরকম কিছু মানুষকে নাকি শেখ মুজিব বলেছে লিখে দিও ৩২ নাম্বার তাদের ঠিকানা, শেখ মুজিব আমাদের বাবা। এই শেখ মুজিব বিদেশিদের সাথে চুক্তি করেছে তাদেরকে বাইরে পাঠায় দেওয়ার জন্য, সে বাংলাদেশে রাখতে চায়নি তাদেরকে। দূষিত রক্ত বলছে, দূষিত রক্ত বলেছে। এবং এটা এই পিনাকি দাদার ওই বইতে উনি রেফারেন্স ওই জিনিসগুলো বলেছেন। আমি এছাড়াও অনেক বইতে পড়েছি। তো এই তো শেখ মুজিব, তাকে নিয়ে যদি আপনি কথা বলতে চান, এই ৩২ নাম্বারকে নিয়ে নেগেটিভ কথা বললে অনেক কথা ইতিহাসের একদম সূত্র ধরে ধরে বলে দেব। আমরা সেটা নিয়ে কথা বলতে চাই না, কিন্তু এই কথা আপনারা বলাচ্ছেন। আজকে ৩২ নাম্বার ভাঙতে মানুষ যেত না যদি আপনি কয়দিন আগে ২৫০০ মানুষ না মারতেন। বিএনপি আপনার পাশে দাঁড়াইতো যদি বিএনপির যে নেত্রী তাকে যদি তার ঘর থেকে আপনি বের না করতেন। এই তারেক রহমানকে দেশ ছাড়া করেছেন আপনারা। আজকে এই জামাতের উপরে যে ধরনের নির্যাতন হয়েছে, জামাতের একজন শহীদ দেলোয়ার হোসেন সাইদি বলে গিয়েছিলেন, এই দেশের জনগণ তোমাকে টান দিয়ে মামু বাড়িতে নিয়ে ফেলবে, তুমি আজকে মামু বাড়িতে আছো। তো আওয়ামী লীগের লোকজনের আমরা যেটা মনে করি যে একটু মিনিমাম হইলেও আপনাদের অনুশোচনা হওয়া দরকার। বাংলাদেশের মানুষের কাছে এখনো সময় আছে, মাপ চান। যতই এদের কথাবার্তা শুনে ফাল পারেন যে ৭৫-এ যেটা হয়েছে সেটা আমরা হইতে দিব না, আর ৭৫-এ মানুষ নেচেছিল, আজকেও নাচছে, আজকেও আপনারা কিছু করতে পারেন নাই। ভবিষ্যতে এরকম করলে আবারও মানুষ এইভাবে আপনাদের বিরুদ্ধে নামবে, সেই দিনও কিছু করতে পারবেন না। আজকে যারা বেঁচে আছেন তারা চোখের সামনেই দেখছেন যে ১৫ই আগস্টে মানুষ যে মিষ্টি বিতরণ করেছিল সেটা সত্য কি মিথ্যা। রাইট ইলিয়াস, আমি শুধু একটা বিষয় যোগ করতে চাই। আপনি যে হেফাজতে রক্তের কথা বললেন, রক্ত রং মেখে হাসিনা যে বলল, আপনি নিশ্চয় দেখেছেন আরো নির্মম কথা। সে নিজের নির্দেশ দিয়ে গুম করে বলেছে এরা অভিবাসী হতে যে সাগরে ডুবে মারা গেছে, এরকম বক্তব্য কিন্তু সে দিয়েছে। অথচ সে নিজে নির্দেশ দিয়ে তাদেরকে খুন করেছে, গুম করেছে, মেরে ফেলেছে, বলেছে এরা বোধহয় দেশ ত্যাগ করতে যে মারা গেছে। তো পিনাকিদা, আপনার কাছ থেকে একটু জানি যে এখন করণীয় কি? আওয়ামী লীগের সহযোগীদের আর অনুকম্পার সুযোগ নাই। এই জায়গাতে আমাদের রাজনৈতিক দলগুলো কি করতে পারে? সরকারের ভূমিকা কি হওয়া উচিত আগামীকাল থেকে? আপনার মন্তব্যটা আমরা জানতে চাই, আপনার বক্তব্যটা জানতে চাই। আমি প্রথম থেকে যখন ৫ই আগস্ট হলো তারপরে কিন্তু আমার চিন্তা ছিল যে কিভাবে রিকনসিলিয়েশন করব, কিভাবে তাদেরকে সমাজে এটা আবার ফেরত নিয়ে আসবো, তারা অনুশোচনার মধ্যে দিয়ে, ক্ষমা প্রার্থনার মধ্যে দিয়ে সমাজে ইন্টিগ্রেটেড হবে। কিন্তু সেটা হলো না, এবং আমরা প্রত্যেকেই একমত যে তাদের মধ্যে অনুশোচনার বিন্দু মাত্র কোনো ইয়ে নাই, এবং তারা জুলাই বিপ্লবকেই বরং প্রশ্নবিদ্ধ করার জন্য তারা নানা ধরনের ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে। সো নো মার্সি। এখন আর কোনো ক্ষমা নয়। বাংলাদেশের ভেতরে বসে যারা আওয়ামী ফ্যাসিবাদের কথা বলবে, সহানুভূতি দেখাবে, ওই শাওন টাউন সহ, যে বলে না কেরা উঠছে, শাওন টাউন সহ যারা বলবে, তাদের সবাইকে জয় বাংলা করে দিতে হবে। এবং আমাদের আগামী ১ মাস ধরে, ওরা ১ মাসের কর্মসূচি নিয়েছে না, আমাদের আগামী ১ মাস ধরে আমাদের কর্মসূচি চলবে এদেরকে জয় বাংলা করা। যদি সেই রকম হয়, আমি তো বলছি, আমি আমার বাহিনীকে বলছি যে বাড়িটা আইডেন্টিফাই করবা, বাড়ির সামনে গরু ফেলাবার জবাই করবা, টাকা দিব, আমরা দিব না, আমরা একসাথে দিব, চাঁদা দিব, গরু ফেলাবার জব করবো, ক্ষমা চাও, ক্ষমা চাও। এগুলো ঢাকায় বসে, বাংলাদেশে বসে আওয়ামী ফ্যাসিবাদের দালালি চলবে না। স্টপ, ফুল স্টপ। কাল থেকে দেখবে, এবং কাল থেকে আমাদের অভিযান শুরু হবে। এবং আমরা কি করতে পারি সেটা প্রমাণ আজকে দেখানো হয়েছে, ছাত্র জনতা দেখাই দিছে। তার প্রমাণ চট্টগ্রামে দেখানো হয়েছে। কঠোর নির্মম হইতে বাধ্য করবেন। রাইট, আমরা অনেক সমাজে মেশে আওয়ামী ফ্যাসিবাদের দালালি করবেন, তার পক্ষে কথা বলবেন। রাইট,
না ওইটা এই যে আমাদের প্রেস সেক্রেটারি শফিক ভাই ডাস্টবিনের যে ছবিটা, এই ছবির পরে কত সুশীলের আহা হাহা আহাকার আহাজারি আহা হা আহা, মানে বইমেলার পবিত্রতা নষ্ট হয়ে গেল রে, কি হলো রে, কি অবস্থা আপনি দেখছেন না? আমার যাইতে হবে, আবার ফোন আসছে, যাইতে হবে। খোদা হাফেজ।